সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এই যে ৪৯ সদস্যের যে মন্ত্রিসভা বিএনপি গঠন করলো, এর মধ্যে ৪০ জনই নতুন, যারা আগে মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব পালন করেননি। আর ৯ জন যারা আগে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির শাসনামলে। হবেই বা না কেন? বিএনপির যিনি প্রধানমন্ত্রী হলেন, তিনিও তো নতুন। তিনি এর আগে কখনো মন্ত্রীও হননি, এমপিও হননি, এবার প্রথমবার এমপি হয়েছেন এবং এবারেই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তো নতুন মুখের ছড়াছড়ি, অনেকে এটাকে প্রশংসায় ভাসাচ্ছেন। তবে কিছু কিছু মন্ত্রণালয়ে একেবারে খুব একটা ভালো নিয়োগ হয়েছে এরকম বলা যাচ্ছে না, এবং অনেকেই এইসব নিয়ে বলা বলি করছেন, যেমন অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আরও বেশ কিছু মন্ত্রণালয়। সেগুলো নিয়ে আমি কথা বলবো, যেগুলোতে খুব একটা ভালো নিয়োগ হয়নি এবং আসলে এই ভঙ্গুর পরিস্থিতিতে যে বাংলাদেশ পড়ে আছে, গত ১.৫ বছরের একটা অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে শাসন করেছে, তারা সেই অর্থে কাজ করেনি, দাপ্তরিক কিছু টুকটাক কাজ ছাড়া। এই ভঙ্গুর পরিস্থিতিতে এই মন্ত্রণালয়গুলোকে যাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা কি টেনে তুলতে পারবেন কিনা সেসব নিয়ে আমি আলাপ করব। প্রথমেই আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেওয়া হয়েছে এবং তাকে একজন প্রতিমন্ত্রীও এই মন্ত্রণালয়ে থাকছেন। এটা খুবই একেবারে ভালো নিয়োগ হয়েছে বলে অনেকেই বলা বলি করছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূলের বিএনপি নেতা এবং তিনি বিএনপির মহাসচিব থাকার কারণে দেশের কোথায় কি দরকার তিনি এটা খুব ভালো করে জানেন। এটা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে খুব ভালো আর কেউ জানেন না আর কি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য উপযোগী মন্ত্রণালয় ছিলই দুইটা, এটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়। এই দুইটা মন্ত্রণালয়ে তিনি একটা পেয়েছেন। মোটামুটি এই মন্ত্রণালয় নিয়ে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় দুইটাই খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়। অনেকেই এক্সপেক্ট করেছিলেন অর্থ বিশেষজ্ঞকে বা আপনার এইসব বিষয়ে ভালো ডিগ্রি রয়েছে বা পড়াশোনা রয়েছে বা ভালো একজন অর্থনীতিবিদ, এরকম একজনকে এখানে নিয়োগ দেবেন। কিন্তু আমরা দেখলাম যাকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হচ্ছিল, যাকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনা হচ্ছিল, সেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই মন্ত্রণালয় এনেছে। তিনি কেমন করেন সেটা অবশ্যই দেখার অপেক্ষায় গোটা জাতি রয়েছে। তবে এখন পর্যন্ত যে প্রাথমিকভাবে মানুষের যে রিয়েকশন, আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি, অর্থ মন্ত্রণালয়ে আমির খসরু মাহমুদের নিয়োগটা খুব একটা ভালো নিয়োগ হয়নি। যদিও তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হলে একজন ভালো অর্থনীতিবিদ হইতে হয়। যদিও শেখ হাসিনার আমলে অর্থনীতিবিদরাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, খুব একটা সুবিধা করতে পারেননি, আমরা পেরেছেন বলে আমরা দেখিনি। উনি কি করেন এটা দেখার বিষয় রয়েছে। তবে তিনি অর্থনীতিবিদ নন, তিনি এই জায়গায় আসলে কেমন করেন সেটা দেখার অপেক্ষায় রয়েছেন। এই সরকার বিএনপির সরকার বা তারেক রহমানের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে এই মন্ত্রণালয়ে এনেছে, খলিলুর রহমানকে, সেই ক্ষেত্রে সেই সরকারের অর্থ উপদেষ্টা যিনি ছিলেন সালেউদ্দিন, তাকেও বিবেচনা বিএনপি করতে পারত। হয়তো করেছেন, হয়তো তিনি রাজি হননি, কিংবা কি কারণে আমির খসরু মাহমুদ চৌধুরীকে দিয়েছেন এটা আসলে বিএনপি ভালো বলতে পারে। সালাউদ্দিন আহমেদ, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে আর কি, একেবারে সবচেয়ে উপযোগী ব্যক্তি, যিনি আসলে দেশ সম্পর্কে মোটামুটি জানেন এবং আইন কানুন সম্পর্কে খুব ভালো জানেন, সংবিধান সম্পর্কে ভালো জানেন, যিনি আবার সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন। অর্থাৎ রাষ্ট্রের ফাংশন বা সরকারি কর্মচারীদের যে কর্মকর্তাদের যে ফাংশন, সেটা তিনি খুব ভালো করে জানেন। একেবারে যথোপযুক্ত নিয়োগ যাকে বলা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো, এটা একেবারে যথোপযুক্ত নিয়োগ। এবং আমি আমার ভিডিওতে যে প্রেডিকশন করেছিলাম, সেই প্রেডিকশনে আমি সালাউদ্দিন আহমেদকে এই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আমি তাকেই চুজ করেছি, এবং আমার যে সূত্র, সেই সূত্র মতে জানতে পেরেছি ওনার নাম। তবে এখানে আরেকজন আলোচনায় ছিলেন, সেটা হলো লুৎফুজ্জামান বাবর। দলের একটা পক্ষ থেকে লুৎফুজ্জামান বাবরের কথা বলা হচ্ছিল, তবে শেষ পর্যন্ত তিনি আর তাকে আর দেওয়া হয়নি। এবং এই মন্ত্রণালয়ের যদি অন্যতম একটা বিষয় দেখেন, তারেক রহমান 2001 থেকে 2006 সালের বিতর্কিত যে লোকগুলো ছিল, যেমন ধরেন যে এবারের মন্ত্রণালয়ে আসার আলোচনায় ছিল, যেমন ধরেন যে লুৎফুজ্জামান বাবর, তারপরে আপনার আলী আসগর লবি, এগুলো থেকে কিন্তু তারেক রহমান জায়গা দেননি বা এই মন্ত্রিসভায় জায়গা হয়নি। সেই জায়গা থেকে হয়তো তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তাদের দুজনের মধ্যে এই হয় লুৎফুজ্জামান বাবর, না হয় সালাউদ্দিন আহমেদ, এটা নিয়ে একটা আলোচনা কিন্তু ছিল। তারপরে ইকবাল হাসান মাহমুদ টুকু, যাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেওয়া হয়েছে, যিনি আসলে এই বিষয়ে মোটামুটি অভিজ্ঞ বলা যায় এবং ঠিকই আছে অনেকেই বলছেন।
হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিএনপির যদি এই মন্ত্রণালয়ের আর কেউ দায়িত্ব নিতে পারতেন সেটা সম্ভবত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে দেওয়া হয়েছে, এটাও মোটামুটি একটা যথোপযুক্ত নিয়োগ হয়েছে। তবে এই অভিজ্ঞ নেতাকে হয়তো অন্য কোথাও ব্যবহার করা যাইতো, বা অন্য আর একটু বড় মন্ত্রণালয় যেটাতে অনেক বেশি কাজ, অনেক বেশি চাপ থাকে, সেই মন্ত্রণালয়ে তাকে হচ্ছে অভিজ্ঞ হিসেবে তাকে তার অভিজ্ঞতাটা নেওয়া যাইতো আর কি। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় পেয়েছেন। তবে খুব সম্ভাবনা ছিল তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তিনি সরকারি চিকিৎসক ছিলেন, তার এই সব বিষয়ে হচ্ছে খুব অভিজ্ঞতা রয়েছে। তবে এখন দুইটা মন্ত্রণালয় পেয়েছেন, অনেকটা রিলেটেড এই মন্ত্রণালয়গুলো, তো দেখা যাক তিনি কেমন করেন। ডক্টর খলিলুর রহমান, বিএনপির আরেকজন মন্ত্রীকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে তিনি হলেন ডক্টর খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কিন্তু নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা, এবং তিনি এই অন্তর্বর্তী সরকার যেন আরও ক্ষমতায় থাকে, যে কয়েকজনের তালিকা শোনা যাচ্ছিল, কয়েকজনের নাম শোনা যাচ্ছিল, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হিসাবে আলোচিত ছিলেন, যিনি হচ্ছে দেশকে ডিস্ট্যাবিলাইজ করার ক্ষেত্রে নাকি কারিগর হিসাবে কাজ করছিলেন। নানান অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তো অভিযোগের আসলে আমরা খুব বেশি সত্যতা পাইনি, তবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে, তিনি আমেরিকান নাগরিক, আমেরিকার প্রেসক্রিপশানে তিনি চলেন, আমেরিকার প্রেসক্রিপশানে তিনি কাজ করেন, এরকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তো সেরকম একজন বিতর্কিত ব্যক্তিকে এই ক্যাবিনেটে নেওয়া হয়েছে। এটা আরও বিতর্কের ডানাফালাকে কীভাবে মেলে সেটাই আসলে দেখার অপেক্ষায় রয়েছে, এবং তিনি পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে কেমন কাজ করেন সেটাও দেখার অপেক্ষায় আছি আর কি। কেউ কেউ বলছেন তিনি আমেরিকা এবং ভারতের নিয়োগ, সেটা হয়েছে কিনা আমি জানি না, তবে অনেকেই এটা অভিযোগ করছেন। আবার কেউ কেউ বলছেন বিএনপিতে কি এতই আকাল পড়েছে যে একজন আগের সরকার থেকে একজনকে ধার করে এনে তাদের সরকারে বসাইতে হবে, বিএনপি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার মতো কি লোকের কি অভাব পড়েছে? এটাকে অনেকে বিএনপির দেউলিয়ত্ব হিসাবে দেখছেন। আবার একজন আমার একটা স্ট্যাটাসে লিখেছেন যে হচ্ছে এই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করবে, এই জন্য আমি বিএনপিকে ভোট দিইনি। তো এইগুলা নিয়ে বিএনপি চরম বিতর্কের মুখে পড়বে। তবে তিনি যদি ভালো কাজ করতে পারেন, তার মন্ত্রণালয় থেকে ভালো কিছু যদি আসে, অবশ্যই মানুষ তাকে গ্রহণ করবেন। আব্দুল আউয়াল মিন্টু, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, তাকে ভাবা হচ্ছিল বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হবে, বড় একটি মন্ত্রণালয়, বা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় পাবেন। তিনি পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টি একটা অনন্য ধরনের মন্ত্রণালয়, যেটাতে আসলে বিদেশিদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ করতে হয়, কূটনীতিকদের সঙ্গে অনেক বেশি কথা বলতে হয়। সেই দিক থেকে বিবেচনা করলে ঠিক আছে, কিন্তু ব্যবসায়ী হিসাবে আব্দুল আউয়াল মিন্টুর একটা প্রভাব রয়েছে এবং বাজারেও তার একটা নিয়ন্ত্রণ রয়েছে। সেই জায়গা থেকে তিনি যদি বাণিজ্য মন্ত্রণালয়, এই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয়, এগুলোতে যদি তিনি দায়িত্ব পেতেন তাহলে আসলে আরেকটু ভালো হতে বলে অনেকেই মনে করছেন। শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে আসলে কোনো বিতর্ক করার কিছু নেই, তিনি আগেও এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, মোটামুটি অভিজ্ঞ একজন ব্যক্তি। মিজানুর রহমান মিনু, তিনি রাজশাহীর এমপি এবং তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, দেখা যাক কেমন করে। নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি মন্ত্রণালয়, খুবই বিতর্ক উঠছে এই মন্ত্রণালয় নিয়ে, এবং বলা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির এরকম কাজ করার মতো ব্যক্তিকেই এখানে দেওয়া উচিত ছিল। অনেকে জুনাইদ সাকির কথা বলছেন, একদম লিবারাল টাইপের একজন ব্যক্তিকে এখানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে ভালো হতো বলে অনেকেই বলা বলি করছেন, এবং খোদ বিএনপির ভক্তরাও এটা নিয়ে সমালোচনা করছেন। ফাহাম আব্দুল সালামকে আমি দেখেছি এটা নিয়ে তিনি সমালোচনা করছেন। অর্থাৎ এটা যে খুব একটা ভালো নিয়োগ হয়েছে, এটা খোদ বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির ভক্তরাই বলছেন। খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 1 আসন থেকে নির্বাচিত এমপি, তাকে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এর মধ্যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি কাজের চাপ কিভাবে সামলান, আমি যতটুকু জানতে পেরেছি তিনি ব্যক্তি হিসাবে আসলে একজন সফল ব্যক্তি, এবং তার আসলে এগুলা তিনি আসলে খুব ভালোভাবেই সামলাতে পারবেন। কিন্তু 3টা মন্ত্রণালয়ের চাপ, আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তো দেখা যাক কি করেন। আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেটা এই সরকারের সময় অন্যতম প্রধান মন্ত্রণালয় হিসাবে বিবেচিত হবে। কেননা এই সরকার ওয়াদা করেছিল বা এই সরকার ঘোষণা দিয়েছিল 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। সেই জায়গায় আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র সিলেটের, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার বিদেশে যোগাযোগ কেমন, তার ব্যবসা খাতে তার প্রভাব কেমন, তিনি আসলে নতুন ইন্ডাস্ট্রি, নতুন ব্যবসায়িক পরিকল্পনা কিভাবে করে শ্রম ও কর্মসংস্থান তৈরি করতে পারেন, সেটা আসলে দেখার বিষয় রয়েছে। আমি খুব একটা আশাবাদী নই তার কাছে, এবং আমি খুব একটা ভালো নিয়োগ হয়েছে বলে আমি মনে করি না। এখানে
আব্দুল আউয়াল মিন্টুকে বা পুরনো অভিজ্ঞ কোনো ব্যক্তিকে যারা এটার সঙ্গে খুবই রিলেটেড এবং বিদেশে কূটনীতি করতে খুবই দক্ষ এরকম একজন ব্যক্তিকে ব্যবহার করতে বা এরকম একজন ব্যক্তিকে নিয়োগ দিতে পারতেন। জহির উদ্দিন স্বপন, অনেকের নাম শোনা গেছিল, তথ্য মন্ত্রণালয়ের কথা, আন্দালিব রহমান পার্থের কথা শোনা গেছে, অনেকজনের কথা শোনা গেছে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন এই দায়িত্ব পেয়েছেন। মিডিয়ার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা পান, আমি নিজেও সাংবাদিক, আমি আসলে কখনোই খুব ভালো তথ্যমন্ত্রী পাইনি। সর্বশেষ মাহফুজ আলমকে অন্তত কিছু কিছু জায়গায় অন্তত তাকে কিছুটা বাকস্বাধীনতার জায়গা থেকে কিছুটা ঠিক মনে হয়েছে, কিন্তু আসলে তিনি কেমন করেন আমি দেখার অপেক্ষায় থাকছি। মানে আমি যে সেক্টরে কাজ করি সেই সেক্টরের মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু তিনি, দেখা যাক তিনি কেমন করেন। আমিনুর রশিদ ইয়াসিন বিএনপির প্রথমে কুমিল্লা 6 আসন থেকে সম্ভবত তিনি হচ্ছে বিদ্রোহী প্রার্থী ছিলেন, পরে তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, বৈঠক করলেন, সম্ভবত তাকে মন্ত্রণালয়ে দেওয়া হবে এরকম আশ্বাস দিয়ে তাকে সেখান থেকে সরালেন এবং কুমিল্লায় বিএনপি যেন জয় লাভ করতে পারে সেই চক তিনি একাই কষলেন। আমিনুর রশিদ ইয়াসিন একেবারে বাজিমাত করে দিলেন। সেখানে নির্বাচনে বিএনপির জয় জয়কার অবস্থা হয়েছে। সেই জায়গা থেকে শুধুমাত্র কুমিল্লা 4 এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের যে আসন, সেই দুটি আসনে তাদেরকে হারতে হয়েছে। অর্থাৎ এখানে বিএনপি এই যে আমিনুর রশিদ ইয়াসিন যে কাজটি করেছেন সেই কাজের তিনি রিওয়ার্ড পেলেন। তবে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি সামলাবেন কিভাবে, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। শুধুমাত্র আইদার তিনি কৃষি মন্ত্রণালয় কিংবা হচ্ছে খাদ্য মন্ত্রণালয় কিংবা শুধুমাত্র যে কোনো একটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেতে পারেন। একজন নতুন ব্যক্তি হিসাবে তিনি আসলে তিনটা মন্ত্রণালয় কিভাবে সামলাবেন সেটা দেখার বিষয় রয়েছে। আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রথমবার এমপি হয়েছেন, প্রথমবারই তিনি এরকম গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় পেয়ে গেলেন, যদিও তিনি ব্যবসায়ী পরিবারের সন্তান, পারলেও পারতে পারেন, দেখা যাক। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির সিনিয়র নেতা বা হচ্ছে বিএনপির হেভিওয়েট নেতাদের একজন, তাকে পানি সম্পদ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শহীদুদ্দিন চৌধুরীর মতো নেতাকে আপনি অন্য জায়গায় আরও ভালোভাবে ব্যবহার করতে পারতেন। আসাদুল্লাহ হাবিব দুলু উত্তরবঙ্গের নেতা হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পেয়েছেন, দেখা যাক তিনি কেমন করেন। মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল, তিনি যেটা পাওয়ার কথা সেটাই পেয়েছেন। আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় তিনি পেয়েছেন। জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নতুন একজনকে এনে এই মন্ত্রণালয় বসিয়েছে, তবে এই মন্ত্রণালয়টি মির্জা আব্বাসের পাওয়ার কথা ছিল, এরকমই শোনা যাচ্ছিল। আনম এহসানুল হক মিলন দুটা মন্ত্রণালয় পেয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এবং সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে যোগ্য একটি জায়গায় দেওয়া হয়েছে। দেখা যাক তারপরেও তিনি যেহেতু 2001 থেকে 6 তিনি নাম করিয়েছেন, এবার কেমন করেন সেটা দেখার বিষয় রয়েছে। এরপর সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন মুন্সিগঞ্জ থেকে জয়ী হয়ে আসা এমপিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে, অভিজ্ঞ একজন নেতা, দেখা যাক ভালো করতেও পারেন। আরও তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হলো একজনকে, তার নাম শেখ রবিউল আলম, ঢাকা 10 আসন থেকে তিনি এমপি হয়েছেন এবং তাকে দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়। বিএনপি এতগুলো হেভিওয়েট নেতাকে বসিয়ে রেখেছে, যেমন ধরেন যে আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ, ধরলাম এখান থেকে একজন রাষ্ট্রপতি হইলেন, বাকি দুজন তো আছেন, গয়েশ্বরচন্দ্র রায়, তারপরে আপনার আমানুল্লাহ আমান, এরকম হেভিওয়েট নেতাদেরকে বিএনপি বসিয়ে রেখেছে, কিন্তু তারপর আপনার ফারুক ওসমান, এদেরকে বসিয়ে রেখেছে, কিন্তু শেখ রবিউলের মতো একজন মোটামুটি বিতর্কিত ব্যক্তিকে বিএনপি তিনটা মন্ত্রণালয় ধরিয়ে দিয়েছে, তাও আবার খুবই গুরুত্বপূর্ণ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, এরকম একজন নেতাকে, বিতর্কিত নেতাকে বিএনপি এই তিনটি মন্ত্রণালয় ধরিয়ে দিয়েছে। এটা আসলে কতটা কেমন সিদ্ধান্ত হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব একটা সুবিধাজনক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না, এবং অনেকে এটা নিয়ে বিতর্ক তুলছেন যে শেখ রবিউল আলম সম্ভবত তিনি তার ব্যক্তিগত জীবনে সফল, তিনি রাজনীতি করে হয়তো সফল, কিন্তু হচ্ছে এই রকম গুরুত্বপূর্ণ তিনটা মন্ত্রণালয়, সড়ক পরিবহন, একবারে যোগাযোগ খাত পুরোটাই তার কাছে, পুরা যোগাযোগ, সড়কের যোগাযোগ, রেলের যোগাযোগ, এই পানিপথের যে যোগাযোগ, পুরোটাই তার কাছে। তিনি আসলে কেমন করবেন, সারা দেশের সব যোগাযোগের ভার কি তিনি একা দিতে পারবেন, এরকম অনেকে সন্দেহ পোষণ করছেন। দেখা যাক, তিনি দায়িত্ব নিচ্ছেন, তিনি আমাদের আগামী 2-1 মাসের মধ্যেই আমরা এটা ফল পাবো, দেখা যাক কি করেন। তবে বিএনপির কিছু কিছু নিয়োগ খুবই ভালো হয়েছে, কিছু কিছু নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে,
কিছু কিছু নিয়োগ যথোপযুক্ত হয়নি বলে অনেকে মন্তব্য করছেন। আমি আপনাদেরকে দেখালাম কিছু কিছু জায়গায় খুব একটা ভালো নিয়োগ হয়নি। তবে আমি দেখার অপেক্ষায় রয়েছি। আমি আশাবাদী এই ভঙ্গুর পরিস্থিতি থেকে যদি আমাদেরকে কেউ টেনে তুলতে পারে, এই দেশকে যদি কেউ উন্নয়নের অগ্রযাত্রার দিকে নিয়ে যেতে পারে, এই দেশকে যদি কেউ ভালো কিছু এখন দিতে পারে, সেটা একমাত্র এই নির্বাচিত সরকারই দিতে পারে। আর যদি কেউ খারাপ করতে পারে, সেটাও এই নির্বাচিত সরকারই করতে পারে। আমি আশাবাদী, আমি ভালো কিছুর অপেক্ষায় থাকছি। দেখা যাক বিএনপি কী করে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।